আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নোমান রশিদ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রেভেল সংবাদ শিরোনাম। সিলেটে ওয়াজ মাহফিলে বয়ান রাখতে পারেননি হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হক, মঞ্চে ওঠার আগেই ফিরিয়ে দিয়েছে প্রশাসন। দেশে আরও 890 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত, একই সময়ে সুস্থ হয়েছেন 841 জন, মারা গেলেন আরও 14 জন। সিলেটে পৌষ সংক্রান্তির মাছের মেলায় ময়ূরপঙ্খী, বিরল প্রজাতির সামুদ্রিক মাছ দেখতে বাজারে উৎসুক জনতার ভিড়। সিলেটে টানা 4 দিন ধরে থামছে না করোনায় মৃত্যু, 8 জন শনাক্তের দিনে সুস্থ হলেন 15 জন। সিলেটের দক্ষিণ সুরমায় পৈতৃক ভিটা নিয়ে মামলা ও হামলার ষড়যন্ত্রের শিকার মুক্তিযোদ্ধা, প্রতিপক্ষের আগ্রাসী কর্মকাণ্ডে স্থানীয়দের মাঝে ক্ষোভ। সিলেট ঢাকা মহাসড়কের গোয়ালাবাজারে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারগামী বাস খাদে আহত অবস্থায় 10 জনকে উদ্ধার করেছে পুলিশ ও দমকল বাহিনী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ভাস্কর্য বিরোধী বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে সিলেটে অনুষ্ঠিত একটি মাহফিলে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে বক্তৃতা করতে দেওয়া হয়নি। মঞ্চে ওঠার আগেই ওই ইসলামী বক্তাকে মাহফিল থেকে ফিরিয়ে দেয় প্রশাসন। মঙ্গলবার সিলেটের গোলাপগঞ্জের বাদেশ্বর ইউনিয়নের শেখপুর শাহী ঈদগাহ ময়দানে ওয়াজ মাহফিলটি ছিল। স্থানীয় শেখপুর তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাওলানা মামুনুল হক। গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে পারে এই আশঙ্কায় মাওলানা মামুনুল হককে ওই ওয়াজ মাহফিলের বয়ান করতে দেওয়া হয়নি। প্রশাসনের অনুমতিও নিয়েনি আয়োজক কমিটি। এ নিয়ে সিলেটের 3টি মাহফিলে প্রধান অতিথি হয়েও বক্তব্য রাখতে পারেননি হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। তার ভাস্কর্য বিরোধী বক্তব্যকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটছে। গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 890 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 841 জন, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 14 জন। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে যে 14 জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে পুরুষ 6 জন ও নারী 8 জন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,833 জনে। একই সময়ের মধ্যে নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে 890 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,24,910 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় দেশের 199টি ল্যাবে 16,338টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 15,727টি নমুনা। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগী সহ গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 841 জন, আর সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4,69,522 জন। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর 10 দিনের মাথায় 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ময়ূরের মতো পেকম মাছটির উপরাংশে, তাই নাম ময়ূরপঙ্খী। সামুদ্রিক এই মাছটি দেখতে ভিড় জমেছিল সিলেট নগরীর বন্দর বাজারস্থ জালালবাজারে আয়োজিত মাছের মেলায়। মেলায় 3টি ময়ূরপঙ্খী মাছ এনেছিলেন এক ব্যবসায়ী। এর মধ্যে একটির ওজন ছিল 42 কেজি। পৌষ সংক্রান্তি উপলক্ষে বন্দরবাজারের জালালবাজার মৎস্য ব্যবসায়ী সমিতির উদ্যোগে 3 দিন ব্যাপী মাছের মেলা শুরু হয় সোমবার। বুধবার শেষ হয়েছে মেলা। আব্বাস উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ী মেলায় 3টি ময়ূরপঙ্খী নিয়ে আসেন। এর মধ্যে 42 কেজি ওজনের মাছটি কেটে প্রতি কেজি 1,000 টাকা ধরে 42,000 টাকা বিক্রি করেছেন তিনি। বুধবার বিকালে আব্বাস উদ্দিন জানান, সামুদ্রিক মাছ ময়ূরপঙ্খী তিনি চট্টগ্রাম থেকে সিলেটে নিয়ে আসেন। অপর 2টি মাছের মধ্যে একটির ওজন ছিল 18 কেজি, সেটি এক ব্যক্তি 15,000 টাকা দিয়ে কিনে নেন। আরেকটি ময়ূরপঙ্খীর ওজন 25 কেজি। বুধবার বিকাল অবধি মাছটি বিক্রি হয়নি। এদিকে মাছের মেলায় রুই, কাতলা, বোয়াল, রূপচাঁদা সহ সামুদ্রিক, নদীর ও হাওরের বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। এসব মাছের প্রতি ক্রেতাদেরও আগ্রহ ছিল বেশ। মেলা আরম্ভ হয়েছে আমার 11 তারিখ থেকে, আজকে 13 তারিখ, আজকে শেষ দিন। মাছ কাটা হয়েছে কখন আপনার অলরেডি 2টা মাছ কাটা হয়েছে, কাটি আনা বেচা হয়েছে আপনার লাস্ট মাছ।
করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে দেশে চলছে টিকা আনার তোড়জোড়। এরই মধ্যে সিলেটে প্রতিদিনই কোনো না কোনো রোগী মারা যাচ্ছেন প্রাণঘাতী এই রোগে আক্রান্ত হয়ে। গেল 24 ঘন্টায় ফের আরও এক মৃত্যু দেখল সিলেটে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 270 জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানায়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 18 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 15 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিকে এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে আরও 18 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন, যাদের মধ্যে সর্বাধিক সিলেট জেলারই 11 জন রয়েছেন। এদিন বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নতুন করে কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। তবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 7 জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। একই দিনে সিলেট বিভাগে আরও 15 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন, যাদের সকলেই সিলেট জেলার বাসিন্দা। আর এদিন মারা যাওয়া ব্যক্তিও সিলেট জেলার। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্র জানা যায়, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,702 জনে। এর মধ্যে সিলেট জেলার অর্ধেকেরও বেশি 9,308 জন, এছাড়া সুনামগঞ্জে 2,521 জন, হবিগঞ্জের 1,969 জন ও মৌলভীবাজারে 1,904 জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের 4 জেলায় 35 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 28 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে এবং 1 জন করে সুনামগঞ্জ ও হবিগঞ্জে চিকিৎসা নিচ্ছেন। বাকি 5 জন মৌলভীবাজারে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন বিভাগের 14,753 জন, আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 270 জন। দেশমাতৃকার প্রয়োজনে মহান মুক্তিযুদ্ধে যে হাতে গর্জে উঠেছিল রাইফেল, আজ নিজের দাবি জানাতেও বজ্রমুষ্ঠ ধারণ করতে পারেন না মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর মিয়া। নিজের পৈতৃক ভিটায় ঠাঁই পেতে আজ তিনি নানা হয়রানির শিকার। মামলা মোকদ্দমায় বিপর্যস্ত জীবন। সিলেটের দক্ষিণ সুরমার শিলাম ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোহাম্মদ নূর মিয়ার দুঃখ কষ্টের কথা জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। এই বাড়িটি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর মিয়ার পৈতৃক ভূমিতে গড়ে ওঠা। 71-এর এই বীর সেনানী এখন শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। গুছিয়ে বলতে পারেন না কথা, তাকিয়ে থাকেন ফেলফেল করে। যে মানুষটি 1971 সালে 4 নং সেক্টর কাঁপিয়েছিলেন নিজের বীরত্বে, তিনি আজ পঞ্চায়েত করোনার নির্মিত বসতঘরে দিন কাটাচ্ছেন অসহায়ভাবে। মাত্র 20 বছর বয়সে দেশমাতৃকার প্রয়োজনে লড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে সম্মুখ সমরে। স্বাধীন দেশে মাথা উঁচু করে ফেরে সেনাবাহিনীতে যোগ দেন নূর মিয়া। পৈতৃক সম্পত্তির 76 শতকের মধ্যে স্ত্রী আমিনা বেগমকে বিয়ের কাবিনের উপহার দেন 12 শতক। দেশ স্বাধীনের পর অভাব অনটন ঘিরে ধরলেও শ্বশুরালয়ে বসতি করেন তিনি। বিক্রি করতে থাকেন নিজের নামে থাকা সম্পত্তি। তবে স্ত্রীকে দেওয়া উপহারের 12 শতক ভূমি আঁকড়ে রাখেন। গ্রামে তার অনুপস্থিতির সুযোগে স্থানীয় একটি চক্র তার সম্পত্তি গ্রাস করার ষড়যন্ত্র করে। দখলে নেয় অবিকৃত সম্পত্তির পাশাপাশি স্ত্রীকে দেওয়া উপহারের 12 শতক ভূমিও। নিজের সম্পত্তির দাবি তুললেই শিকার হন প্রতিপক্ষের নির্যাতনের। তিনি বিচার প্রার্থী হন পঞ্চায়েতের রায় আসে বীর মুক্তিযোদ্ধা নূর মিয়ার পক্ষে। পঞ্চায়েতের লোকজন অবশিষ্ট সম্পত্তিতে টিনের ঘর তুলে দেন। এই ঘরে নিদারুণ কষ্টে দিনাতিপাত করলেও প্রতিপক্ষের হুমকি ধমকি যখন তখন তেড়ে আসে তার উপর। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা এবং কি অবসরপ্রাপ্ত সেনাবাহিনী। উনি সেনাবাহিনী যখন যান দেশ স্বাধীনের পর, মাথায় ব্রেইনের সমস্যা আছে, এখন মানসিক রোগী, পুরাটাই মানসিক রোগী। তখন আমরা অনেক ছোটো আসলাম, আম্মায় আমরা আমরা নানা বাড়ি গেছিলাম পূজার হলা। এই সুযোগে আমরা অনেক সম্পদ আছিল, অনেক জায়গা জমি 76 জায়গা আছিল। আমার বাবারই চাচাতো ভাই বাতি যায়, এরা সকলে মিলিয়ে জায়গাটারে আস্তে আস্তে দখল করে নিছে। যখন আমরা বড় হয়েছি, আমরা বুঝ হয়েছি, আমরা আইসি, তখন দেখা যায় তারা আমরা এই জায়গাতে উঠতে দেয় না, মাইট দাঙ্গা করে। আমার আব্বারও তারা কয়েকবার মারছে। স্থানীয় লোকজনও মুক্তিযোদ্ধা নূর মিয়ার দাবির প্রতি একাত্ম। জানালেন এই ভূমির মালিক নূর মিয়াই। প্রতিপক্ষ ভূমির মালিকানা বারবার দাবি করলেও কখনো কোনো ধরনের কাগজপত্র দেখাতে পারেননি। বারবার তারা গেছে, তারা দাবি করেন যে তারা জায়গা,
আমরা হয়েছে ঠিক আছে তোমার তখন জায়গা হইলে তুমি তিন জায়গার কাগজ নিয়ে দেখাও জায়গার কোনো কাগজ তারা দেখাইতে পারছো সুতরাং কাগজ না দেখাইলে তো জায়গার মূল বিষয়টা হইল কাগজ জায়গার কোনো কাগজ নাই সুতরাং তার পক্ষে তো রায় যাওয়ার কথা। সরকারের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার নামে ঘর বরাদ্দ আসে। সমাজসেবা অফিসের লোকজন সরজমিন পরিদর্শনে আসলেও প্রতিপক্ষ এ ভূমি নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে সরকারি লোকজনকেও ফিরিয়ে দেয়। পরে সমাজসেবা অফিস যোগাযোগ করে একটি ঘর পাওয়ার আশ্বাস মিলেছে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। আকবর আইসিল এর সমাজসেবা অফিসার কালাম ভাই ওনারা ওখানে আইয়া খেবা খারাপ হয়েছে যে এই জায়গাটা সমস্যা আছে, তারা গেছে অফিসার হলে আলাপ আলোচনা করছি। উনি বলছে যে তারা বাড়ির মানুষে বলছে যে আমরা এই বাড়ির মানুষ এই সমস্যা আছে এই জায়গার মধ্যে, এই পরে গেছে এর বাদে আমি বলছি এইখানে কোনো সমস্যা নাই, আমরা গ্রাম মুরব্বী সহ আমরা বিভিন্ন সময় দিয়েছি তার জায়গা এবং গড়টা তারা দেওয়া হোক, এবং তারা আশ্বাস দিচ্ছেন যে অবশ্যই গড়টা এই তারা দেওয়া হইব। মুক্তিযোদ্ধার বসতভিটা দখল মামলায় হয়রানি ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা এভাবে অপদস্থ হতে থাকলে এ লজ্জা গোটা জাতির। দেশের এই গর্বিত সন্তানরা অপদস্থের শিকার হন তাহলে এটা এ লজ্জা আমাদের জন্যই। আমাদের সকল মুক্তিযোদ্ধার সন্তানরা, সকল মুক্তিযোদ্ধারা এবং সুশীল সমাজে গিয়ে আসলে ন্যায় এবং নিরপেক্ষ বিচারের মাধ্যমে সঠিক ন্যায় বিচার পাবেন বলে যোদ্ধার পরিবার, জনাব নূর মিয়া সাহেবের পরিবার এবং আমরা সকলের কাছে জোর দাবি জানাচ্ছি। হুসাইন আহমেদ সুজাত, বাংলা ভিউ নিউজ ডেস্ক। ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 10 জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার করেন। বুধবার সকাল 8টায় সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারের ইলাশপুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় বগুড়া থেকে হান্নান পরিবহন নামের ওই বাসটি যাত্রী নিয়ে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে আসছিল। ওসমানীনগরের ইলাশপুর নামক স্থানে আসার পর ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বেশিরভাগ যাত্রী সুস্থ অবস্থায় বাস থেকে বেরিয়ে আসেন। 10 জন যাত্রী আহত হন, তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।